নিখিল। আজ 7 দিন হলো কৃষ্ণনগর গ্রামের পোস্ট অফিসে আমার নতুন চাকরি হয়েছে। আমি শহর থেকে রোজ আসা যাওয়া করে অফিস করি। এতে আমাকে কিছুটা যাতায়াতের ভোগান্তিতে পড়তে হয়। আজ সকাল থেকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাড়ি ফেরার জন্য আমি কোনো রিক্সাও খুঁজে পাচ্ছি না। খুব বিরক্ত লাগছে। এখানে আর কতক্ষণ হাঁটা যায়? আমার সাথে ছাতা ছিল না। আমি অনেকটা ভিজে গিয়েছি। জানি না এখন অজপা লাগায় আমার পোস্টিং হলো। সামনে একটা বেল গাছ দেখে আমি বেল গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। ভাবলাম বৃষ্টি থেমে গেলে আমি বাড়ি ফিরে যাব। আমি বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি থামার লক্ষণই দেখছিলাম না। আশেপাশে যতদূর চোখ যায় কোনো মানুষের বাড়ি ঘর দেখা যায় না। একেবারে নীরব স্তব্ধ পরিবেশ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র রাত 8টা বাজে, অথচ গ্রামের পরিবেশ দেখে মনে হচ্ছে এখন রাত 10টা বাজে। হঠাৎ আমার নাকে খুব মিষ্টি সুবাস ভেসে আসলো। ভালো করে তাকিয়ে দেখলাম গাছের তলায় দুটো পাকা বেল পড়ে আছে। পাকা বেলের মিষ্টি গ্রানে পুরো বেলতলা মো মো করছিল। যদিও বা গাছের মালিককে না জানিয়ে বেল নেওয়া আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিজেকে আর সামলাতে পারলাম না। যে বেলের গ্রান এত সুন্দর, না জানি খেতে কতটা সুস্বাদু হবে। আমি বেলগুলো হাতে তুলে নিতেই খুব অদ্ভুতভাবে বৃষ্টি থেমে যায়। আমি বেলগুলো নিয়ে আমার বাড়িতে চলে যাই। বাড়িতে এসে আমার যেন আর কিছুতেই আর তর হয়েছিল না। আমি বেলগুলো খেতে বসে পড়লাম। একটু মুখে দিতেই আমি এর স্বাদে হারিয়ে গেলাম। এ যেন অমৃত। না না, অমৃত কেউ হার মানায়। এত সুন্দর গ্রানের সুস্বাদু বেল আগে কখনো খাইনি। মনে মনে ঠিক করলাম আগামীকাল গাছের মালিকের কাছ থেকে আরও বেশ কিছু বেল নিয়ে আসব। পরের দিন সকালে আমি অফিসে গিয়ে আমার কলিগ অমরেশ বাবুকে বললাম, আচ্ছা অমরেশ দাদা, এই গ্রামের বড় রাস্তার মোড়ে একটা বেল গাছ আছে, আপনি কি ওই গাছের মালিককে চেনেন? নিখিল বাবু, আপনি কোন গাছের কথা বলছেন বলুন তো? এই গ্রামে তো কোনো বেল গাছ নেই। কি বলছেন কি দাদা, আপনি এত বছর যাবত এই গ্রামে আছেন, অথচ এই বিশাল বেল গাছটা আপনি দেখতেই পেলেন না? সত্যি আপনার বয়স হয়েছে বলতে হবে। নিখিল বাবু, বুঝেছি আপনার গায়ে প্রেমের হাওয়া লেগেছে, তাই তো চোখে ভুলভাল দেখছেন। হ্যাঁ, অমরেশ বাবুর কথায় আমি আর বেশি গুরুত্ব দিলাম না। অফিস শেষ করে আমি আবারও বেলতলায় চলে আসলাম। বেলতলায় আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আজ গাছের নিচে কোনো বেল পড়েছিল না, কিন্তু পাকা বেলের সুন্দর গ্রানে পুরো বেলতলা মম করছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম আমি বেলতলায় না দাঁড়ালেই ভালো হতো। সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়তে লাগলো। আমি আশেপাশে তাকাতেই গাছের নিচে পড়ে থাকা একটা বেলের দিকে আমার চোখ চলে যায়। নিজের অজান্তেই আমার সমস্ত বিরক্তি কেটে যায়। মনে মনে ভাবলাম গাছের নিচে দাঁড়িয়ে থাকাটা বৃথা হলো না। আমি বেলটির কাছে এগিয়ে গেলাম এবং যখনই আমি বেলটা হাতে তুলে নিতে চাইলাম, অমনি কেউ খুব শক্ত করে আমার হাতটা চেপে ধরল। মনে হচ্ছিল আমার হাতের হাড় ভেঙে গুরু গুরু হয়ে যাচ্ছে। ভয়ে আমি চমকে উঠলাম। আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম প্রায়। গায়ের পশমগুলো কাঁটা দিয়ে উঠল।
আমার গাছের বেল আপনি আমার অনুমতি ছাড়া কেন নিয়ে যাচ্ছেন? আমি ভীষণ লজ্জিত। এটা আপনার গাছ তা আমার জানা ছিল না। আমি আজকে অফিসে গিয়ে এই গাছের মালিকের খোঁজ করেছিলাম। কেন খোঁজ করেছেন? এই গাছের বেল খুবই সুস্বাদু। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি কিছু বেল কিনে নিতে চাই। বেলের দাম দেওয়ার মতো টাকা আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। বলুন কত টাকা দিতে হবে? যেহেতু আপনি আমার অনুমতি না নিয়ে গতকাল আমার গাছের 2টো বেল খেয়েছেন, তাই আপনাকে এর জরিমানা বাবদ 2000 টাকা দিতে হবে। এই দুটো বেলের দাম 2000 টাকা? আমার কাছে তো এত টাকা নেই, সামান্য কিছু টাকা আছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকাল ঠিক এই সময় আমি এসে আপনার টাকা দিয়ে যাব। ঠিক আছে, আজকের বেলটাও নিয়ে যান। কথা বলে মেয়েটি বেলতলা থেকে চলে যাচ্ছিল। ভালো করে তাকিয়ে দেখলাম বৃষ্টি নেমে গেছে। তারপর আমি আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এই যা, মেয়েটির নামই তো জানা হলো না। আমি পিছনে ঘুরে তাকিয়ে মেয়েটিকে আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। আমি ভীষণ অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি একটি মানুষ কোথায় চলে যেতে পারে। পরের দিন সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি অফিসের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বেলতলায় আসলাম। এবং মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, তবুও মেয়েটি আসলো না। গাছের দিকে তাকিয়ে দেখলাম গাছে একটি বেলও নেই। কেন যেন নিজের অজান্তেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। হঠাৎ কেন যেন মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আমার গা শিরশির করে উঠল। আমি চমকে পিছনে ঘুরে তাকাতেই মেয়েটি বলল, ভয় পেলেন নাকি পোস্টমাস্টার? না, তেমন কিছু না। আপনি এত দেরি করলেন যে? আমি তো জরিমানা সহ আর যথেষ্ট টাকা এনেছি অনেক বেল কিনবো বলে, কিন্তু গাছে তো কোনো বেলই দেখতে পাচ্ছি না। আমার বাড়িতে অনেক বেল আছে, আপনি আমার বাড়ি চলুন। সুন্দরী মেয়েটির কথা আমি আর ফেলতে পারলাম না। আমি মেয়েটির পিছু পিছু হাঁটছিলাম, কিন্তু কি আশ্চর্য, মেয়েটি হঠাৎ জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। আমি অবাক হয়ে তার পিছু হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ঝিরিঝিরি বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, কিন্তু মেয়েটির পরনের পোশাক একটুও ভেজেনি। আমি ভীষণ অবাক হলাম, কেন যেন ভয় হচ্ছিল। আমি দাঁড়িয়ে পড়লাম, আর মেয়েটি আমার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, কি হলো পোস্টমাস্টার, দাঁড়িয়ে পড়লেন যে? মেয়েটির হুঙ্কার শুনে আমি প্রচণ্ড ভয়ে চমকে উঠলাম, সেই সাথে ভীষণ অবাক হলাম বটে। মেয়েটি আমার দিকে না তাকিয়ে কেমন করে বুঝলো আমি দাঁড়িয়ে পড়েছি। মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কৌতূহলী হয়ে সাহস করে মেয়েটিকে বললাম, আচ্ছা, আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি কেন? কারণ এই জঙ্গলে আমি থাকি। জঙ্গলে থাকেন মানে? এখানে তো কোনো মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। আপনি এখানে একা থাকেন? ভয় লাগে না? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না।
সোজা সামনের দিকে হাঁটতে লাগলো। কেন যেন আমার প্রচন্ড ভয় হচ্ছিল। আশেপাশে তাকিয়ে দেখলাম অন্ধকার, দুহাত সামনে কি আছে তাও বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর হু হু করে শিয়াল ডাকছে। আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। আমি যতই জঙ্গলের ভিতরে যাচ্ছি ততই অন্ধকার আর নীরবতা আমাকে গ্রাস করে নিচ্ছে। আমার গা ছমছম করছিল। হঠাৎ মনে হলো আমার পায়ের উপর দিয়ে সাপ যাচ্ছে। প্রচন্ড ভয়ে আমি চিৎকার দিয়ে লাফিয়ে উঠলাম। ভালো করে তাকিয়ে দেখলাম কিছুই নেই। আমি অকারণেই ভয় পাচ্ছি মনে হয়। তারপর আমি সামনের দিকে তাকিয়ে মেয়েটিকে আর দেখতে পেলাম না। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে মেয়েটিকে খুঁজতে লাগলাম। পোস্টমাস্টার, এই তো আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম। আমি দেখলাম আমার পিছনে 60 থেকে 65 বছর বয়সের একজন বৃদ্ধা দাঁড়িয়ে। আমার দিকে তাকিয়ে তিনি তার পরনে ধবধবে সাদা রঙের চোখ গড়িয়ে রক্ত ঝরছে। ভয় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুঝতে পারলাম আমি অনেক বড় বিপদে পড়েছি। কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তোরা মানুষেরা খুব খারাপ। আমার বিপদের সময় তোরা কেউ আমাকে সাহায্য করিসনি, তাই আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। আমার গলা চেপে ধরার জন্য প্রেতাত্মাটা তার হাত আরো লম্বা করে আমার দিকে বাড়িয়ে দেয়। প্রচন্ড ভয়ে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়। প্রাণ পাখিটা বুকের ভেতর ছটফট করছিল। মনে হচ্ছিল এক্ষুনি বুকের খাঁচা থেকে বেরিয়ে যাবে। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে জোরে দৌড়াতে লাগলাম। পিছনে ঘুরে তাকানোর সাহস ছিল না আমার, কিন্তু অনুভব করতে পারছিলাম ভয়ঙ্কর শব্দ করে প্রেতাত্মাটা আমার পিছু পিছু দৌড়ে আসছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে যায়। তবু আমি এক মুহূর্তের জন্য থামলাম না, কিন্তু তাও যেন আমি কিছুতেই জঙ্গলের ভিতর থেকে বের হতে পারছিলাম না। বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলাম। আমার প্রচন্ড মাথা ঘুরতে লাগলো, চোখ দিয়ে সমস্ত কিছু ঝাপসা দেখতে লাগলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি একটা অচেনা জায়গায় আছি। আমার আশেপাশে 2 জন সহকর্মী দাঁড়িয়ে আছেন। আমি কোথায়? নিখিল বাবু, আমরা সকালে মর্নিং ওয়াক করতে এসে দেখি আপনি এখানে পড়ে আছেন। এখন আমাদের বলুন তো আপনার কি হয়েছিল? আপনি এখানে এভাবে পড়েছিলেন কেন? তারপর গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি ওদের জানাই। সব শুনে শিমুল কাকা বললেন, এখন থেকে অনেক বছর আগে এই গ্রামে একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। জঙ্গলের পূর্ব পাশে ওনার বাড়ি ছিল। বৃদ্ধার কোনো ছেলে মেয়ে ছিল না। ওনার স্বামী মারা যাওয়ার পর উনি আরো বেশি অসহায় হয়ে পড়েন। রোজগার করার মতো কেউ ছিল না। সম্পদ বলতে বড় রাস্তার মোড়ে একটা বেল গাছ ছিল। বৃদ্ধা সেই গাছের বেল বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু একটা সময় বৃদ্ধা অসুস্থ হয়ে যান। বেল গাছের নিচে আসার শক্তি তার আর থাকে না। এদিকে গাছের নিচে পড়ে থাকা বেল গ্রামের মানুষেরা কুড়িয়ে নিয়ে যেত। একটা সময় বৃদ্ধা মহিলাটি বিনা চিকিৎসায় মারা যায়। যেহেতু তার বাড়ি যেতে হলে জঙ্গল পার হয়ে যেতে হয়, তাই গ্রামের কেউ সাধারণত তার বাড়িতে যেত না। ফলে মহিলাটির মৃত্যুর পর তার শেষ কাজও সম্পূর্ণ করা হয়নি। সময়ের ব্যবধানে
বেলগাছটা একটা সময় মরে যায়, কিন্তু বৃদ্ধা মহিলাটির আত্মা এখনো বেলতলার আশেপাশে ঘুরে বেড়ায়। প্রায় সময় বৃষ্টির রাতে সেখানে বেল দেখা যায়, আর গাছের নিচে পড়ে থাকা বেলও দেখা যায়। যদি কোনো মানুষ সেই বেল কুড়িয়ে নেয়, তাহলে বৃদ্ধা মহিলাটির আত্মা তাকে কোনোভাবে জঙ্গলের ভিতরে নিয়ে যায় হত্যা করার চেষ্টা করে। ভগবানের কৃপায় তুমি বেঁচে গেছো। সমস্ত ঘটনা শুনে আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে। পুরো ঘটনা আমার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন মনে হচ্ছিল। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম এবং সেদিনই আমি চাকরি ছেড়ে দিয়ে সেই গ্রাম থেকে চলে গেলাম।